শীতের সকালে বাজারে গিয়েছিলাম ছেলের সাথে। রুই মাছ কিনতে গিয়ে মাছওয়ালার সাথে দরাদরি করছি। দাম একটু বেশি বলাতে ছেলে এগিয়ে এলো। সে বলল, কাকা, দাম একটু কমান, আমার স্ত্রীর জন্য ভালো মাছ চাই। আমি তাকিয়ে দেখলাম সে আমার দিকে ইশারা করছে। মাছওয়ালা হেসে বলল, আরে বেটা, তোমার বউ তো খুব ভাগ্যবতী, এমন যত্নশীল স্বামী পেয়েছে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ছেলে আমার হাত চেপে ধরল। মাছ কিনে বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কেন বললি আমি তোর স্ত্রী? সে থেমে দাঁড়ালো, আমার 2 হাত ধরে বলল, কারণ মা, আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি কোনো মেয়েকে দেখি না, শুধু তোমাকেই দেখি। তোমার যত্ন নিতে চাই, স্বামী হিসেবে, শুধু ছেলে হিসেবে নয়। কি? তার চোখে আন্তরিকতা দেখে আমার বুক কেঁপে উঠল। ছেলে, এসব কি বলছিস? বললাম। সে বলল, সত্যি কথা বলছি মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই মাছের পলিথিন আমার হাতে কাঁপছিল, আর তার কথায় আমার মন কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম প্রশান্ত দাস, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, সৌরভ আর তানিয়া। সৌরভের বয়স 20 বছর, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তানিয়ার বয়স 13 বছর, স্কুলে যায়। আমার ছেলে সৌরভ যখন আমাকে বলল যে সে আমাকে বিয়ে করতে চায়, তখন আমার পুরো জীবনটাই যেন থেমে গেল। কিন্তু এই ঘটনার পিছনে যে বিশাল রহস্য লুকিয়েছিল সেটা আমি জানতাম না। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। সৌরভের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ শুনলাম বাড়ির বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসছে। জানালার পর্দা সরিয়ে দেখি একটা কালো গাড়ি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে 3 জন লোক নেমে এসেছে। তারা আমাদের বাড়ির চারপাশে ঘুরে ঘুরে কি যেন খুঁজছে। আমি ভয় পেয়ে গেলাম। প্রশান্ত গভীর ঘুমে। তাকে জাগাতে গিয়ে দেখি সে জ্বরে কাঁপছে। গত কয়েকদিন ধরেই সে অসুস্থ। হঠাৎ করে তার এই অসুস্থতা আর বাইরের এই অদ্ভুত লোকগুলোর উপস্থিতি সব মিলিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগতে লাগল। পরের দিন সকালে সৌরভকে জিজ্ঞেস করলাম, গতকাল রাতে আমাদের বাড়ির সামনে যে গাড়িটা ছিল, তুমি কিছু জানো? সৌরভের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। কি গাড়ি মা? আমি তো কিছু দেখিনি। কিন্তু তার চোখে ভয় দেখলাম। সেদিন দুপুরে একটা ফোন কল এলো, অচেনা নম্বর। ফোনটা ধরার সাথে সাথে একটা মোটা গলার আওয়াজ শুনলাম, প্রিয়াঙ্কা দাস, তোমার স্বামী প্রশান্ত দাস কোথায়? আমি বললাম, কে বলছেন, কি চান? লাইনের ওপাশ থেকে হাসির আওয়াজ এলো, তোমার স্বামী যেখানে কাজ করে সেই মিনারেল ওয়াটার প্ল্যান্টের কথা তুমি জানো? আমার গলা শুকিয়ে গেল। প্রশান্ত গত 5 বছর ধরে একটা মিনারেল ওয়াটার প্ল্যান্টের ম্যানেজার হিসেবে কাজ করে। কিন্তু এই লোককে, সে কেন প্রশান্তের খোঁজ নিচ্ছে? আপনি কে? কি চান আমার স্বামীর কাছে? জিজ্ঞেস করলাম। লোকটা বলল, তোমার স্বামী কিছু জিনিস জানে যেটা তার জানা উচিত ছিল না। এখন তাকে আমাদের কথা শুনতে হবে। আমি বললাম, আমি কিছু বুঝতে পারছি না, কি? লোকটা বলল, তুমি তোমার স্বামীকে বলো আজ সন্ধ্যা 6টার মধ্যে যেন সে ফ্যাক্টরির পুরনো গোদামে আসি। একা আসতে হবে গো। ফোনটা কেটে গেল। আমার হাত কাঁপছিল। কি হচ্ছে? প্রশান্ত কি করেছে? আমি তার অফিসে ফোন করলাম। তারা বলে প্রশান্ত গত 3 দিন ধরে অফিসে আসেনি, কিন্তু সে তো প্রতিদিন বলে যাচ্ছে যে অফিসে যাচ্ছে। সন্ধ্যায় প্রশান্ত বাড়ি ফিরল। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে ভয়ানক কোনো টেনশনে আছে। আমি তাকে সব কিছু বললাম, সেই ফোন কল, অফিসের কথা, সব কিছু। প্রশান্তের মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। সে বসে পড়ল। প্রিয়াঙ্কা, আমি তোমাকে সব সত্যি কথা বলবো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে কাউকে কিছু বলবে না আগে। আমি বললাম, বল, কি ব্যাপার? প্রশান্ত বলল, আমি যে মিনারেল ওয়াটার প্ল্যান্টে কাজ করি সেখানে কিছু অন্যায় কাজ হচ্ছে। তারা মিনারেল ওয়াটারের বোতলে শুধু পানি নয়, অন্য কিছু মেশাচ্ছে। আমি যখন এই ব্যাপারটা আবিষ্কার করি তখন আমি কোম্পানির বস সাহেবকে বলি।
কিন্তু উল্টো আমাকে চুপ থাকতে বলা হয়। কি মেশাচ্ছে জিজ্ঞেস করলাম। এক ধরনের কেমিক্যাল, যেটা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। মানে যারা এই পানি খাবে তারা যা বলা হবে তাই করবে গো। আমার মাথা ঘুরে গেল। মানে হ্যাঁ, এটা একটা বিরাট ষড়যন্ত্র। তারা বিশেষ কিছু এলাকার মানুষদের এই পানি খাওয়াচ্ছে, যাতে নির্বাচনের সময় তারা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেয় গো। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তুমি কেন চুপ থেকেছ? আমি চুপ থাকিনি, আমি প্রমাণ সংগ্রহ করছিলাম। আমার কাছে সব ডকুমেন্ট আছে, ছবি আছে, ভিডিও আছে। আমি পুলিশে রিপোর্ট করতে যাব। তাহলে তারা তোমাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, তারা জানে যে আমি প্রমাণ সংগ্রহ করেছি, তাই তারা আমাকে চুপ করাতে চায়নি। হঠাৎ তানিয়া ছুটে এলো। মা, সৌরভ ভাই কোথায়? তার রুমে নেই গো। আমার বুক ধরফর করতে লাগলো। সৌরভ কোথায় গেল? আমি তার ফোনে কল করলাম, ফোনটা সুইচ অফ। প্রশান্ত বলল, তারা নিশ্চয়ই সৌরভকে নিয়ে গেছে, আমাকে চুপ করানোর জন্য। আমি কাঁদতে শুরু করলাম। আমার ছেলে, তারা আমার ছেলেকে নিয়ে গেছে। প্রশান্ত আমাকে শান্ত করল। তুমি ভেঙে পড়ো না, আমি সব ঠিক করব। আমি এখনই পুলিশের কাছে যাচ্ছি গো। কিন্তু আমার মনে হলো পুলিশেও তাদের লোক থাকতে পারে। তাহলে কি করব? রাত ৮টার সময় আবার সেই ফোনটা এলো। আমি ফোন ধরলাম। সেই মোটা গলার লোক বলল, তোমার ছেলে আমাদের কাছে, ও ভালো আছে। কিন্তু তোমার স্বামী যদি পুলিশে যায় বা কারো কাছে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে তোমার ছেলের কি হবে বুঝতেই পারছো। ও, আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার ছেলেকে ছেড়ে দিন, সে কোনো দোষ করেনি। গিয়ে তোমার স্বামী যদি সব প্রমাণ আমাদের কাছে দিয়ে দেয় এবং চুপ থাকে, তাহলে তোমার ছেলে ছাড়া পাবে গো। প্রশান্ত ফোনটা নিয়ে বলল, আমার ছেলেকে ছাড়ো, আমি তোমাদের সাথে দেখা করতে চাই। কাল সকাল 10টায় পুরনো কারখানায় আসবে, একা আসবে, সব প্রমাণ নিয়ে আসবে গো। সারা রাত আমরা ঘুমাতে পারলাম না। তানিয়া জিজ্ঞেস করছিল, সৌরভ ভাই কোথায়? আমি তাকে বললাম বন্ধুর বাড়িতে গেছে। পরের দিন সকালে প্রশান্ত সব প্রমাণ নিয়ে কারখানায় গেল। আমি বাড়িতে বসে অপেক্ষা করছিলাম। দুপুর 1টার সময় প্রশান্ত ফিরে এলো। তার সাথে সৌরভও ছিল। সৌরভকে দেখে আমি কাঁদতে শুরু করলাম। তোর কিছু হয়নি তো? সৌরভ বলল, না মা, আমি ঠিক আছি গো। প্রশান্ত বলল, আমি তাদের সাথে একটা চুক্তি করেছি। আমি তাদের সব প্রমাণ দিয়ে দিয়েছি। বিনিময়ে তারা সৌরভকে ছেড়ে দিয়েছে এবং আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছিল, এত সহজে তারা আমাদের ছেড়ে দেবে? সন্ধ্যায় সৌরভ আমার রুমে এলো, বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। কাল বাজারে আমি যা বলেছিলাম সেটা আমার উচিত হয়নি। আমি বললাম, সেসব এখন ভুলে যাও। তুমি ভালো আছো, এটাই আমার জন্য যথেষ্ট। সৌরভ বলল, আসলে মা, আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, ডিপ্রেশনে ছিলাম, তাই এমন কথা বলেছিলাম। আমি একজন সাইকোলজিস্টের কাছে যাব। আমি আশ্চর্য হলাম। হঠাৎ করে সৌরভ এত বুদ্ধিমানের মতো কথা বলছে কেন? আর সে কেন স্বীকার করছে যে তার মানসিক সমস্যা আছে? রাতে আমি প্রশান্তকে জিজ্ঞেস করলাম, সৌরভের আচরণ অদ্ভুত লাগছে না তোমার? প্রশান্ত বলল, হ্যাঁ, তবে হয়তো এই ঘটনার পর সে সবকিছু বুঝতে পারছে। কিন্তু পরের দিন আমি একটা ভয়ানক জিনিস আবিষ্কার করলাম। সৌরভের রুম পরিষ্কার করতে গিয়ে দেখি তার টেবিলের উপর একটা ছোট বোতল আছে। সেই বোতলে লেবেল লাগানো মাইন্ড কন্ট্রোল সিরাম। আমার হাত কাঁপাতে শুরু করল। এটা কি? আমি বোতলটা নিয়ে প্রশান্তের কাছে গেলাম। প্রশান্ত বোতলটা দেখে বলল, এটা সেই কেমিক্যাল যার কথা আমি তোমাকে বলেছিলাম। কিন্তু সৌরভের কাছে এটা কেন? হঠাৎ সৌরভ রুমে ঢুকল। আমাদের হাতে বোতলটা দেখে তার মুখের ভাব পাল্টে গেল। সৌরভ, এটা কিসের বোতল? জিজ্ঞেস করলাম। সৌরভ কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আমি তোমাদের কাছে সত্যি কথা বলবো, কিন্তু তোমরা ভয় পেও না গো। আমি বললাম, বল। সৌরভ বলল, আমি ওই কোম্পানিরই একজন এজেন্ট ছিলাম গো। আমার মাথায় বজ্রপাত হলো। কি বলছিস? হ্যাঁ মা, তারা আমাকে বলেছিল বাবার গতিবিধি লক্ষ্য রাখতে। বাবা যদি কোনো প্রমাণ সংগ্রহ করে তাহলে সেটা তাদের জানাতে গো। প্রশান্ত বলল, মানে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ? হ্যাঁ বাবা,
কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, তাই আমি তোমাদের সবকিছু বলছি গো। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কাল তোমাকে কিডন্যাপ করার ব্যাপারটা? সেটা ছিল একটা নাটক, যাতে বাবা প্রমাণ দিয়ে দেয় গো। আর বাজারে তুমি আমাকে যা বলেছিলে, সৌরভের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সেটাও ছিল তাদের প্ল্যানের অংশ। তারা বলেছিল তোমার মানসিক ভারসাম্য নষ্ট করতে, যাতে তুমি বাবাকে প্রমাণ লুকিয়ে রাখতে বলো গো। আমার পুরো জীবনটা যেন উল্টপাল্ট হয়ে গেল। নিজের ছেলেই আমাদের সাথে এমন করেছে। কিন্তু সৌরভ বলল, মা, আমি এই কেমিক্যাল দিয়ে নিজেই নিজের ব্রেন ওয়াশ করেছি, যাতে আমি তাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে পারি গো। মানে, এই কেমিক্যাল মানুষের মন নিয়ন্ত্রণ করে ঠিকই, কিন্তু যদি কেউ নির্দিষ্ট পরিমাণে এটা নিজে নিজে খায়, তাহলে সে অন্যদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে যায় গো। প্রশান্ত বলল, তুমি এটা কিভাবে জানলে? আমি তাদের ল্যাবে কাজ করতাম, সেখানে আমি এই তথ্য জেনেছি গো। আমি বললাম, এখন কি করবে তুমি? সৌরভ বলল, এখন আমি পুলিশের কাছে সবকিছু স্বীকার করব। আমার কাছে সেই কোম্পানির আরও অনেক গোপন তথ্য আছে গো। সেদিন রাতেই আমরা পুলিশ স্টেশনে গেলাম। সৌরভ সবকিছু স্বীকার করল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেই কোম্পানির বিরুদ্ধে অভিযান চালালো। পরের দিনের খবরের কাগজে দেখলাম, মিনারেল ওয়াটার কোম্পানির মাধ্যমে মানুষের মন নিয়ন্ত্রণের চেষ্টা। 10 জন গ্রেফতার গো। কিন্তু আসল রহস্য এখানেই শেষ নয়। 3 দিন পর একটা চিঠি এলো আমাদের বাড়িতে। চিঠিতে লেখা, প্রিয়াঙ্কা দাস, আপনার ছেলে সৌরভ যা করেছে সেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল, কিন্তু আমরা এখনো হাল ছাড়িনি। আমাদের আরও অনেক প্ল্যান আছে। আপনাদের পরিবারকে ব্যবহার করে আমরা আরও বড় কিছু করতে চাই। খেয়াল রাখবেন। ওই চিঠি পড়ে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। মানে তারা এখনো আমাদের টার্গেট করে আছে। সৌরভ বলল, মা, আমি তোমাদের এই বিপদে ফেলেছি, কিন্তু আমি তোমাদের রক্ষা করব গো। আমি বললাম, এখন কি করব? প্রশান্ত বলল, আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে গো। কিন্তু সৌরভ বলল, না, পালিয়ে গিয়ে লাভ নেই। তারা আমাদের খোঁজে বের করবে গো। তাহলে আমাদের তাদের মূল ঘাঁটি খুঁজে বের করতে হবে, আর তাদের পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে হবে কি? আমি বললাম, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, এমন বিপজ্জনক কাজ আমরা কিভাবে করব সৌরভ? বলল, মা, আমি গত 2 বছর ধরে তাদের সাথে কাজ করেছি। আমি জানি তারা কোথায় থাকে, কিভাবে কাজ করে। আমার কাছে তাদের সিকিউরিটি কোড আছে, তাদের গোপন ঠিকানা আছে কি। পরের দিন সকালে আমাদের বাড়িতে একটা পার্সেল এলো। ডেলিভারি বয় বলল, প্রিয়াঙ্কা দাসের জন্য। আমি পার্সেলটা খুলে দেখি, ভিতরে একটা মোবাইল ফোন আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই ফোনে আজ সন্ধ্যা 7টায় কল আসবে, রিসিভ করবেন না। না করলে আপনার মেয়ে তানিয়ার কি অবস্থা হবে বুঝতেই পারছেন। আমার হৃদয় থেমে গেল। তানিয়া, সে তো স্কুলে গেছে। আমি তাড়াতাড়ি স্কুলে ফোন করলাম। হেড টিচার বললেন, তানিয়া তো আজ স্কুলেই আসেনি, আপনি বলেছেন যে ও অসুস্থ। আমি বললাম, আমি তো কিছু বলিনি। আমার গলা কাঁপছিল। তাড়াতাড়ি প্রশান্ত আর সৌরভকে ডাকলাম। সবকিছু বলার পর সৌরভ বলল, তারা তানিয়াকে নিয়ে গেছে কি? আমি কাঁদতে শুরু করলাম। আমার মেয়ে, তারা আমার ছোট মেয়েকে নিয়ে গেছে। সৌরভ আমাকে শান্ত করার চেষ্টা করল। মা, তুমি ভেঙে পড়ো না, আমি তানিয়াকে ফিরিয়ে আনব গো। সন্ধ্যা 7টায় সেই ফোনে কল এলো। আমি কাঁপতে কাঁপতে রিসিভ করলাম। হ্যালো প্রিয়াঙ্কা, তোমার মেয়ে আমাদের কাছে ভালো আছে, কিন্তু সে কতক্ষণ ভালো থাকবে সেটা তোমার আমার উপর নির্ভর করছে কি? আমি বললাম, তোমরা কি চাও? আমার মেয়েকে ছেড়ে দাও। শোনো, তোমার ছেলে সৌরভ আমাদের অনেক ক্ষতি করেছে। এখন সে সেই ক্ষতির মূল্য দেবে কি? কি করতে হবে? সৌরভকে আজ রাত 12টায় পুরনো সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠাতে হবে। একা আসতে হবে। সে যদি আমাদের বলে যে আমাদের মূল হেডকোয়ার্টার কোথায়, তাহলে আমরা তোমার মেয়েকে ছেড়ে দেব গো। সৌরভ ফোনটা নিয়ে বলল, আমি আসব, কিন্তু আমার বোনকে আগে ছেড়ে দাও। না, তুমি আগে আসো, তারপর আমরা ভাবব। ফোনটা কেটে গেল। সৌরভ বলল, আমি যাচ্ছি, তানিয়াকে ফিরিয়ে আনব গো। আমি বললাম, না, তুমি গেলে তারা তোমাকেও ছাড়বে না আগে। কিন্তু সৌরভ বলল, মা, আমার একটা প্ল্যান আছে, আমি একা যাচ্ছি না। আমি পুলিশকে সব বলে দিয়েছি, তারা আমাকে ফলো করবে কি। রাত 11টায় সৌরভ বেরিয়ে গেল। আমি আর প্রশান্ত বাড়িতে বসে অপেক্ষা করছিলাম।
রাত 1টার সময় সৌরভের ফোন এলো, মা আমি ঠিক আছি, তানিয়াকেও উদ্ধার করেছি, কিন্তু আমাদের আরও বড় সমস্যা হয়েছে। কি সমস্যা? এই কোম্পানির পেছনে আছে আন্তর্জাতিক একটা চক্র। তারা শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক দেশেই এই কাজ করছে। পরের দিন সৌরভ আর তানিয়া বাড়ি ফিরল। তানিয়া ভয় পেয়েছিল, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। তানিয়া বলল, মা ওরা আমাকে একটা বড় বাড়িতে রেখেছিল, সেখানে আরও অনেক বাচ্চা ছিল। আমি জিজ্ঞেস করলাম, আরও বাচ্চা? হ্যাঁ, ওরা বলেছিল যে ওদের বাবা মায়েরা ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই ওদের শাস্তি দেওয়া হচ্ছে। সৌরভ বলল, মা এটা একটা বিরাট চক্র, তারা যাদের বিরুদ্ধে যায় তাদের পরিবারের সবাইকে টার্গেট করে। আমি বললাম, এখন কি করব? সৌরভ বলল, আমাদের সাহায্যের প্রয়োজন। আমি একটা গোপন সংস্থার সাথে যোগাযোগ করেছি, তারা এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কাজ করে। পরের দিন আমাদের বাড়িতে 3 জন লোক এলো। তারা বলল তারা সরকারি একটা গোপন বিভাগের লোক। তাদের নাম রাজীব, সুমিত্রা আর করিম। রাজীব বলল, আপনাদের ছেলে সৌরভের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তারা বিভিন্ন দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। সুমিত্রা বলল, তাদের মূল হেডকোয়ার্টার একটা দ্বীপে, সেখানে তারা এই কেমিক্যাল তৈরি করে এবং বিশ্বের বিভিন্ন দেশে পাঠায়। করিম বলল, আমাদের সেই দ্বীপে যেতে হবে, কিন্তু সেখানে প্রবেশ করা খুবই কঠিন। সৌরভ বলল, আমি সেই দ্বীপে গিয়েছি, আমি রাস্তা জানি গো। আমি বললাম, কিন্তু এটা তো খুবই বিপজ্জনক। রাজীব বলল, হ্যাঁ বিপজ্জনক, কিন্তু যদি আমরা তাদের থামাতে না পারি তাহলে তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। আমি জিজ্ঞেস করলাম, আমি কি করতে পারি? সুমিত্রা বলল, আপনি আর আপনার পরিবার নিরাপদ জায়গায় থাকুন, আমরা সৌরভকে নিয়ে অপারেশন করব। কিন্তু আমি বললাম, না, আমিও যাব। তারা আমার পরিবারকে টার্গেট করেছে, আমি শুধু বসে থাকতে পারি না গিয়ে। প্রশান্ত বলল, আমিও যাব। তানিয়া বলল, আমিও যাব। সুমিত্রা হেসে বলল, তানিয়া তুমি ছোট, তোমার জন্য এটা বিপজ্জনকও। কিন্তু তানিয়া জেদ করল, আমি যাব। ওরা আমাকে কিডন্যাপ করেছিল, আমি তাদের শাস্তি দিতে চাই। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা সবাই যাব, কিন্তু তানিয়া নিরাপদ দূরত্বে থাকবে। 3 দিন পর আমরা একটা ছোট বিমানে করে সেই দ্বীপের দিকে যাত্রা করলাম। বিমানে আরও 10 জন কমান্ডো ছিল। দ্বীপটা দেখতে খুবই সুন্দর, কিন্তু সেখানে লুকিয়ে আছে ভয়ানক সব কিছু। সৌরভ বলল, মা দ্বীপের মাঝখানে একটা বড় গবেষণাগার আছে, সেখানেই তারা সব কেমিক্যাল তৈরি করে। গিয়ে রাজীব বলল, আমাদের 2 দল ভাগ হয়ে যেতে হবে। এক দল গবেষণাগারে আক্রমণ করবে, আর এক দল তাদের কমিউনিকেশন সেন্টার ধ্বংস করবে। গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আমি কোন দলে যাব? সুমিত্রা বলল, আপনি আমার সাথে কমিউনিকেশন সেন্টার যাবেন। আমরা দ্বীপে নামার পর দেখলাম চারদিকে পাহারাদার, তারা সবাই অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাজীব বলল, আমাদের খুব সাবধানে এগোতে হবে। অঙ্গুলের ভিতর দিয়ে এগোতে লাগলাম। হঠাৎ একটা শব্দ শুনে সবাই থেমে গেলাম। কেউ আমাদের দিকে আসছে। 3 জন পাহারাদার আমাদের দিকে এগিয়ে আসছিল। কমান্ডোরা তাদের নিঃশব্দে কাবু করল। এভাবে আস্তে আস্তে আমরা গবেষণাগারের কাছে পৌঁছলাম। বিল্ডিংটা দেখতে খুবই আধুনিক, বাইরে থেকে মনে হচ্ছে না যে এখানে অন্যায় কাজ হয়। সৌরভ আমাদের গোপন প্রবেশপথ দেখালো। আমরা বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি বিশাল বড় ল্যাবরেটরি, শত শত কেমিক্যালের বোতল, কয়েক ডজন বিজ্ঞানী কাজ করছেন। হঠাৎ একজন বিজ্ঞানী আমাদের দেখে ফেল। সে চিৎকার করে ডাকল, ইমপ্রুডার, ইমপ্রুডার। সাথে সাথে অ্যালার্ম বেলে উঠল। চারদিক থেকে নিরাপত্তা রক্ষীরা ছুটে আসতে শুরু করল। রাজীব চিৎকার করে বলল, সবাই নিজ নিজ কাজ করো, দেরি করার সময় নেই। কমান্ডোরা রক্ষীদের সাথে যুদ্ধ শুরু করল, আর আমরা ল্যাবরেটরিতে ঢুকে সব কেমিক্যাল নষ্ট করতে শুরু করলাম। সৌরভ একটা বট কম্পিউটারের সামনে বসল। মা, আমি তাদের সব ডেটা মুছে দিচ্ছি গো। হঠাৎ একটা গুলির আওয়াজ শুনে আমি পিছনে তাকালাম। একজন রক্ষী আমাদের দিকে গুলি করছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু সুমিত্রা আমাকে একটা টেবিলের পিছনে লুকালো। প্রিয়াঙ্কা, তুমি এখানে লুকিয়ে থাকো, আমি ওদের সামলাই। হঠাৎ একটা বিস্ফোরণের আওয়াজ হলো। গোটা বিল্ডিং কেঁপে উঠল। করিমের গলায় শুনলাম কমিউনিকেশন সেন্টার ধ্বংস হয়েছে, তারা আর বাইরের সাথে যোগাযোগ করতে পারবে না।
সৌরভ চিৎকার করে বলল, আমি তাদের সব ফর্মুলা মুছে দিয়েছি। এখন তারা আর এই কেমিক্যাল তৈরি করতে পারবে না। কিন্তু হঠাৎ দেখি একজন লোক একটা বড় বন্দুক নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। তার চেহারা দেখে মনে হচ্ছে সে এখানকার বস। সে চিৎকার করে বলল, তোমরা আমার বছরের পরিশ্রম নষ্ট করে দিয়েছ, এর দাম তোমাদের জীবন দিয়ে দিতে হবে। সে আমার দিকে বন্দুক ত্যাগ করল। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। হঠাৎ একটা গুলির আওয়াজ শুনলাম, কিন্তু আমার কিছু হলো না। চোখ খুলে দেখি সেই বস মাটিতে পড়ে আছে। পিছনে তাকিয়ে দেখি তানিয়া একটা ছোট পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। তানিয়া, তুমি এখানে কি করছো? চিৎকার করে বললাম। তানিয়া বলল, মা, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমি একটা গোপন রাস্তা দিয়ে এসেছি। সুমিত্রা বলল, তানিয়া বুদ্ধিমান মেয়ে, সে ঠিক সময় এসেছে। গো, আমরা সফলভাবে সেই গবেষণাগার ধ্বংস করে দিলাম। তাদের সব কেমিক্যাল নষ্ট করলাম, তাদের সব ডেটা মুছে দিলাম। কিন্তু বিমানে ফেরার সময় রাজীব বলল, আমাদের কাজ এখনও শেষ হয়নি। এই চক্রের আরও অনেক শাখা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। গো, সৌরভ বলল, আমি তাদের সব ঠিকানা জানি। আমরা একে একে সব জায়গায় অভিযান চালাব। আমি বললাম, আমি আর পারব না এত অ্যাডভেঞ্চার। কিন্তু তানিয়া বলল, মা, আমার খুব মজা লেগেছে, আমিও একজন গোয়েন্দা হব। প্রশান্ত হেসে বলল, আমাদের পরিবার এখন একটা অ্যাডভেঞ্চার টিম। এভাবে আমাদের জীবনে অভূতপূর্ব একটা অ্যাডভেঞ্চারের সূচনা হলো। যেটা শুরু হয়েছিল বাজারে মাছ কিনতে গিয়ে, সেটাই আমাদের নিয়ে গেল আন্তর্জাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে। পরের 6 মাসে আমরা 5টা দেশে গিয়ে সেই চক্রের শাখা অফিস ধ্বংস করলাম। আমার সাধারণ গৃহিণী জীবন থেকে আমি হয়ে উঠলাম একজন সিক্রেট এজেন্ট। সৌরভ এখন সরকারি গোয়েন্দা বিভাগে কাজ করে। তানিয়া স্কুলের পাশাপাশি মার্শাল আর্ট শিখছে। প্রশান্ত তার চাকরি ছেড়ে দিয়ে আমাদের সাথে এই কাজে যুক্ত হয়েছে। আর আমি এখন গো অপারেশন ক্লিন ওয়াটার কি নামে একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান। আমাদের উদ্দেশ্য হল বিশ্বের সব জায়গা থেকে এ ধরনের কেমিক্যাল দূষণ বন্ধ করা। কিন্তু আসল যে ব্যাপারটা, সেটাটা হল আমাদের পরিবারের বন্ধন। যেটা শুরুতে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, সেটা এখন আরও মজবুত হয়েছে। আজও মাঝে মাঝে মনে পড়ে সেই দিনের কথা, যখন সৌরভ বাজারে আমাকে তার স্ত্রী বলে পরিচয় করিয়েছিল। সেটা আসলে একটা কেমিক্যালের প্রভাব ছিল, কিন্তু সেই ঘটনা থেকেই শুরু হয়েছিল আমাদের এই অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার। আর এখন যখন আমরা বিভিন্ন দেশে মিশনে যাই, তখন মাঝে মাঝে তানিয়া বলে, মা, আমাদের পরিবার সত্যি অনেক স্পেশাল। আর আমি হেসে বলি, হ্যাঁ মা, আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা টিম। এই গল্পটা শেষ হলেও আমাদের অ্যাডভেঞ্চার এখনও চলছে। প্রতিদিন নতুন নতুন মিশন, নতুন নতুন রহস্য। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা একসাথে আছি। কিন্তু গত সপ্তাহে একটা নতুন রহস্যের সূচনা হয়েছে। একদিন তানিয়া স্কুল থেকে এসে বলল, মা, আমাদের স্কুলের নতুন টিচার খুব অদ্ভুত। তিনি সবাইকে একটা বিশেষ পানি খেতে দেন। সেই পানি খাওয়ার পর সবাই খুব অদ্ভুত আচরণ করে। কি? আমার মনে সন্দেহ হলো, কেমন অদ্ভুত? সবাই খুব বেশি অনুগত হয়ে যায়। টিচার যা বলেন সবাই হ্যাঁ বলে। গো, আমি সৌরভকে ডেকে বললাম, মনে হচ্ছে আবার সেই কেমিক্যালের গন্ধ। সৌরভ বলল, হতে পারে মা, আমি কাল স্কুলে গিয়ে দেখে আসো। এভাবে আবার শুরু হতে চলেছে আমাদের নতুন একটা অ্যাডভেঞ্চার। কিন্তু এবার আমরা প্রস্তুত, কারণ আমরা জানি একসাথে থাকলে কোনো রহস্যই আমাদের কাছে অমীমাংসিক থাকে না। নদীর ধারে সেই গা, প্রথম অধ্যায় শুরুতে। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল। নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যি গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত।
তার ডায়েরিতে কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মুক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না, এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহরের মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোড়াগুলি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত, সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। গো, তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লেখো তাতে আন্তরিকতা আছে। কি, তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যি অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল, বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই, আমার প্রিয় বইটা আমি নদীর ধারে রেখে এসেছিলাম, পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজান, তানিয়া আপু তোমার বউ হবে। আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল, কিন্তু দাম শুনে হতাশ হল। 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল,
তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল, তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো গো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সব কিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তাকে ঢাকায় নিয়ে যেতে হবে, ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এই খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মুক্তা সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা, আমার দায়িত্ব আপনার সেবা করা। তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। স্বামীয়া থেকে গেল গ্রামে, তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না, চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মুক্তা সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন, এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মুক্তা সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামীয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন গো। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা। নাডল অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হোলি ক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, পিচ শব্দ, সব কিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত, কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশন, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না।
তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলের শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি, আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে। সেই কাগু, এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না, তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে, তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শিখতে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল, সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখাকে চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পর পর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল সে। তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো, নাম রাখল রূপা। ছোট্ট ফুটফুটে, ঠিক যেমন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল। গ্রামের মুক্ত পরিবেশে, নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া সব কিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা, একদিন তোমাকে পুরো গল্প শোনাব। এখন শোনাও না, রূপা জিদ করল। আলম তানিয়ার দিকে তাকালো। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দশম অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনয়ী আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে, শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। তানিয়া বলল, শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসো। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা, আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস আর পরিবারের উষ্ণতা। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? প্রদোষ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে।
গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতো না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান, আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব। আলম বলল, আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল, সংবাদপত্রে লিখল। আলম তার লেখনের মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়ে স্টেজে বস। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের, খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়, কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায় গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই, গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল, আমি ঢাকায় না, গ্রামেই থাকব, এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা, ঢাকায় তো ভালো সুযোগ পাবে গো বাবা তুমি। আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গো। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে, ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। স্বরধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা, বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ের রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। গিয়ে তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে।
সপ্তদশ অধ্যায় তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক কুশ পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি, এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। গিয়ে তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায় সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে, খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়েও কম সুন্দর নাই, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল। বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা, তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায় নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব, তানিয়া বলল। মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায় পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল, MBBS পাশ করেও, ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা আগে।
রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ, মানুষের সেবা করার জন্য। মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। একবিংশ অধ্যায়। নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদা মাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। দাবিংশ অধ্যায়। 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখো লায়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো আমাদের নাতি। আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলম, তানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু, তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি না তো। গু, আমাকে একটা গল্প বলো না। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়। উত্তরাধিকার। আলম এখন 7 পেরিয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু, তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। গু। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা, লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। গো। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। 24 অধ্যায়। গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3 তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল উরুপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন,
এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডক্টর রূপা আর ডক্টর ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে এখন, দেশে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই, তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো, যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল, চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। 26 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছ থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল, ও আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বর, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেলল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখার করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও, আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কে গিয়ে তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। গো, তুমি লেখো, তানিয়া হেসে বলল, আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। গল্প নদীর ধারে, সেই গা, একটি জীবন কথা। কি নাম দিল বইটাই? ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সব কিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল।
দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মোহমান। আমাদের আলম চলে গেল। সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে গিয়ে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি, সে আরও শক্তি হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে গো। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখালো। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল, চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে, তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গো। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে তানিয়া, দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। আগে সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকালো। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। গিয়ে নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো। আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাজিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসে, চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সব কিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণ তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে
সব কিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, বারবার সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো, তাহলেই জীবন সার্থক হবে।